আসসালামু আলাইকুম। আজকে আমাদের এসএসসি এইচএসসি ফিজিক্সের চ্যাপ্টার নাম্বার 4 মানে সেকেন্ড পেপারের চ্যাপ্টার নাম্বার 4 তড়িৎ প্রবাহের ক্রিয়া ও চৌম্বকত্ব অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। গত ক্লাসে আমরা বায়ট-সাভার্টের সূত্র ওয়েরস্টেডের পরীক্ষা পড়ছিলাম। ওয়েরস্টেডের একটা পরীক্ষা ছিল যে তড়িৎ প্রবাহের কারণে তার আশেপাশে চৌম্বক ক্ষেত্র পাওয়া যায় এবং এই চৌম্বক ক্ষেত্রের দিক নির্ণয়ের জন্য ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু নিয়ম শিখছিলাম, তারপরে ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম শিখছিলাম এবং এই মান নির্ণয়ের জন্য চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয়ের জন্য বায়ট-সাভার্টের সূত্র আমরা শিখছিলাম। তো বায়ট-সাভার্টের সূত্রের একটা প্রয়োগ দেখছিলাম যে একটা অসীম দৈর্ঘ্যের তার বা একটা অসীম পরিবাহী তারের জন্য তার আশেপাশে যে কোনো বিন্দুতে আমরা কিভাবে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে পারি। আবার যদি একটা অসীম পরিবাহী তার না হয় সসীম পরিবাহী তার হয়, সেক্ষেত্রেও কিভাবে আমরা চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে পারি সেটা আমরা গত ক্লাসে দেখছিলাম। আজকে আমরা বায়ট-সাভার্টের সূত্রের আরেকটা প্রয়োগ দেখব। তারটা যদি অসীম দৈর্ঘ্যের একটা সরল পরিবাহী তার না হয়ে বৃত্তাকার তারের কুণ্ডলী হয়, তাহলে তার কেন্দ্রে আমরা চৌম্বক ক্ষেত্র কিভাবে নির্ণয় করতে পারি সেটা আজকের ক্লাসের আলোচ্য বিষয়। চলো লিখি টপিক নাম। একটি বৃত্তাকার তার কুণ্ডলী মধ্যে তড়িৎ প্রবাহের জন্য এর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র নির্ণয়। একটা বৃত্তাকার তার কুণ্ডলীর মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয়, তাহলে তার কেন্দ্রে আমরা কিভাবে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে পারবো, এটা আমরা বায়ট-সাভার্টের সূত্র দিয়েই করবো। তাহলে বায়ট-সাভার্টের সূত্র প্রয়োগ করার জন্য আমরা একটা বৃত্তাকার তার কুণ্ডলী কল্পনা করে নিই। এটা ধরো আমাদের একটা বৃত্তাকার তারের কুণ্ডলী, যদি পারফেক্ট বৃত্তাকার হয়নি, তাহলে বৃত্তাকার তার কুণ্ডলীর এই দিকটা এরকম ভাবে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এইভাবে তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাই এই তড়িৎ প্রবাহের দরুন তার আশেপাশে যে কোনো বিন্দুতে আমাদের কি হবে বলতো, চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। তা আমরা এর অভ্যন্তরে কোনো একটা পয়েন্টে চৌম্বক ক্ষেত্র বের করতে চাই। অভ্যন্তরের কোনো একটা পয়েন্টের এই পার্টিকুলার পয়েন্টের আমি চৌম্বক ক্ষেত্র বের করতে চাই, বি চৌম্বক ক্ষেত্র বি বের করতে চাই। তাহলে আমরা বায়ট-সাভার্টের সূত্রে বলছিলাম যে এই যে একটা পরিবাহী তার জন্য আশেপাশে যে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র যদি বের করতে চাই, তাহলে তারের খুবই ক্ষুদ্র একটা অংশ আমাদেরকে কেটে নিতে হয়। ডিএল দৈর্ঘ্যের খুবই ক্ষুদ্র একটা অংশ আমরা কেটে নিব। এখানেও ডিএল দৈর্ঘ্যের খুবই ক্ষুদ্র একটা অংশ ধরে আমি এখান থেকে কেটে নিলাম। ডিএল দৈর্ঘ্যের খুবই ক্ষুদ্র একটা অংশ, ডিএল, যার দৈর্ঘ্য হচ্ছে ডিএল, ডিএল দৈর্ঘ্যের খুবই ক্ষুদ্র একটা অংশ কেটে নিব। এই ডিএল থেকে এই বি পর্যন্ত যে দূরত্ব, ডিএল থেকে বি পর্যন্ত যে দূরত্ব, এর মধ্যবিন্দু থেকে বি পর্যন্ত দূরত্ব, এটাকে আমি কনসিডার করলাম আর। তাহলে ডিএল দৈর্ঘ্যের এই তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার জন্য, ডিএল দৈর্ঘ্যের এই তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার জন্য এই মাঝখানের এই পয়েন্টে চৌম্বক ক্ষেত্র তার বৃহৎ চৌম্বক ক্ষেত্র হবে না, সেটা হবে ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্র ডিবি। তাহলে এই ডিবি বের করার জন্য বিজ্ঞানে বায়ট-সাভার্ট আমাদেরকে বলছিলেন যে এই ডিবিটা হবে, ডিবি ইজ ইকুয়ালস টু হবে মিউ নট ডিভাইডেড বাই 4 পাই, তারপরে কি আসতেছিল বলতো, ইনটু আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কয়ার। এটা ছিল আমাদের সূত্র, ডিবি বের করার সূত্র। তাহলে এই যে ডিএল দৈর্ঘ্যের তারের জন্য, ডিএল দৈর্ঘ্যের তারের জন্য এই পার্টিকুলার পয়েন্ট মানে কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র হচ্ছে ডিবি, সেটা বের করার সূত্র এইটা। আমি তো ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্র বের করতে চাই না, পুরো তারের তড়িৎ প্রবাহের জন্য, পুরো তারের তড়িৎ প্রবাহের জন্য এর মধ্যবিন্দুতে আমরা হচ্ছে চৌম্বক ক্ষেত্র বের করতে চাই। তাহলে ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্র থেকে বৃহৎ চৌম্বক ক্ষেত্র আমরা কিভাবে পাবো? টোটাল চৌম্বক ক্ষেত্র পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন অফ ডিবি। তাহলে ইন্টিগ্রেশন অফ মিউ নট ডিভাইডেড বাই 4 পাই আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কয়ার। তো এখন একটা জিনিস একটু খেয়াল কর, এর আগের দিন যখন আমরা অসীম পরিবাহী তার নিছিলাম, তখন আমাদের ইন্টিগ্রেশন করার একটা সমস্যা ছিল হচ্ছে ডিএল এবং আর থিটা সবগুলাই ছিল পরিবর্তনশীল, মানে তিনটা ভ্যারিয়েবল ছিল। তিন ভ্যারিয়েবলের ইন্টিগ্রেশন আসলে আমাদের জন্য করা কষ্টকর হয়ে যাচ্ছিল। এই জন্য ডিএল এবং আর এগুলাকে আমরা কি করছিলাম, থিটা দ্বারা রিপ্লেস করছিলাম। তো এবার আর সেটা করার প্রয়োজন হবে না। কেন প্রয়োজন হবে না? তার কারণ হচ্ছে এবার থিটা, ডিএল এবং আর সবগুলো আসলে কনস্ট্যান্ট। কিভাবে কনস্ট্যান্ট আমরা একটু চিন্তা করি। দেখো ডিএল দৈর্ঘ্য যদি আমি এখানে কনসিডার না করে আমি যদি এই জায়গায় কনসিডার করতাম, ডিএল এই দৈর্ঘ্যটাকে এখানে যদি কনসিডার করতাম, তাহলে বলো তো দূরত্ব এই ক্ষেত্রেও আর হইতো না, যেহেতু বৃত্তাকার তার কুণ্ডলী, বৃত্তের ব্যাসার্ধ কিন্তু সব জায়গায় সমান। তাহলে এইটুকু যে ব্যাসার্ধ দূরত্ব হইতো এখানেও কিন্তু সেম দূরত্বই হইতো।
আবার যদি আমি তারের দৈর্ঘ্যটাকে এই ডিএল দৈর্ঘ্যটাকে এখানে কনসিডার করতাম, তাহলে এখান থেকেও দূরত্ব কিন্তু আর হইতো, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধের সমান হতো। তাহলে আর এর মানটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, এটা কিন্তু কনস্ট্যান্ট থেকে যাচ্ছে। এবার আসি থিটা। থিটার পরিচয় কি ছিল মনে আছে কিনা? থিটা ছিল হচ্ছে ডিএল ও আর এর মধ্যবর্তী কোণ। ডিএল এবং আর এর মধ্যবর্তী কোণ ছিল হচ্ছে আমাদের থিটা। তাহলে এবার ডিএল এবং আর এটার মধ্যবর্তী কোণ নির্ণয়ের জন্য এদের ডিরেকশন জানা লাগবে। তো দেখো এখানে একটা তার আছে, তাহলে এই তারের এরকম কুণ্ডলী আমি পাকায় রাখছি, এই তারের এই কুণ্ডলী। তাহলে এই কুণ্ডলীর মধ্য দিয়ে ধরো তড়িৎ প্রবাহিত হচ্ছে এই দিকে, খেয়াল করো এই দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে এবার আমার ডিএল এর ডিরেকশন লাগবে আর এর ডিরেকশন লাগবে। আমরা বলছিলাম ডিএল বা দৈর্ঘ্যের ডিরেকশন হবে তড়িৎ প্রবাহের ডিরেকশন, তড়িৎ প্রবাহ যেই দিকে ডিএল এর দৈর্ঘ্য সেই দিকে। তাহলে ধরো এটাই হচ্ছে আমাদের তারের কুণ্ডলী, এটাই তারের কুণ্ডলী আমাদের। তাহলে তড়িৎ প্রবাহ হচ্ছে এই দিকে, তাহলে এইরকম দিকে, তাহলে এই দিকেই হচ্ছে আমাদের কিসের ডিরেকশন বলতো? কিসের ডিরেকশন বলতো? এইদিকে, এদিকে হচ্ছে ডিএল এর ডিরেকশন। তড়িৎ প্রবাহের ডিরেকশন আর ডিএল এর ডিরেকশন সেম। তাহলে দেখো তো এই ডিরেকশনটা বৃত্তাকার পথের স্পর্শক বরাবর এইদিকে, এইদিকে বৃত্তাকার পথে স্পর্শক বরাবর। তাহলে এবার একটু চিন্তা করি, আমরা যদি এটাকে আঁকাই, তাহলে এই ডিএল এর ডিরেকশন কোন দিকে হবে? এই যে এইদিকে স্পর্শক বরাবর এইদিকে হবে ডিএল এর ডিরেকশন। এবং আর এর ডিরেকশন হচ্ছে ওই মধ্যবিন্দু থেকে কেন্দ্রের দিকে। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হচ্ছে দেখো তো? এদের মধ্যবর্তী কোণ থিটা ইজ ইকুয়ালস টু কত ডিগ্রি হচ্ছে? 90। এবার যদি ডিএল আমি এখানে কনসিডার করতাম, তাহলে ডিএল এর ডিরেকশন হতো স্পর্শক বরাবর এই দিকে, এটা হতো আমাদের ডিএল এর ডিরেকশন। আর মধ্যবর্তী কোণ হতো ডিএল এবং আর এর মধ্যবর্তী কোণ, আর এর ডিরেকশন হচ্ছে এই দিকে। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হইতো? এখানে, এখানেও হইতো 90 ডিগ্রি। আবার যদি আমি এখানে কনসিডার না করে যদি এখানে ডিএল কে কনসিডার করতাম, তাহলে ডিএল এর ডিরেকশন হইতো আর এর তড়িৎ প্রবাহের ডিরেকশনের দিকে। তাহলে এটার ডিরেকশন হইতো এইরকম স্পর্শক বরাবর। তাহলে এদের আর এর ডিরেকশন হচ্ছে এই দিকে। তাহলে এইখানে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? এখানকার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে যেখানেই তুমি নাও না কেন এই থিটার ভ্যালু কত আসতেছে? থিটার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি। তাহলে গতকালকে আমরা দেখতেছিলাম যে ডিএল এবং হচ্ছে ডিএল এবং আর এবং থিটা তিনটা ভ্যারিয়েবল ছিল, এবার কিন্তু তিনটা ভ্যারিয়েবল না, আর এবং থিটা অটোমেটিক কি হয়ে যাচ্ছে? কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। যেখানে থিটার ভ্যালু কত ডিগ্রি? থিটার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি। যেখানেই তুমি নাও না কেন থিটার ভ্যালু 90 ডিগ্রি। তাহলে ইন্টিগ্রেশনের নিয়ম অনুযায়ী কনস্ট্যান্ট গুলোকে বাইরে নিয়ে আসো। তাহলে মিউ নট ডিভাইডেড বাই 4 পাই, উপরে থাকলো আই ইন্টিগ্রেশন অফ ডিএল। কারণ sin 90 ডিগ্রির ভ্যালু কত? sin 90 ডিগ্রি। sin 90 ডিগ্রির ভ্যালু কত ভাইয়া? 1। এটুকু বাদ চলে যাচ্ছে। এবার ইন্টিগ্রেশন করতে হবে ডিএল মানে দৈর্ঘ্যের সাপেক্ষে। তাহলে লিমিট বসাবো দৈর্ঘ্যের। তাহলে এমন একটা দৈর্ঘ্যের মধ্যে বা এমন একটা লিমিটের মধ্যে ইন্টিগ্রেশন করতে হবে যাতে পুরো তারের দৈর্ঘ্যই এর ভিতরে চলে আসে। আমি পুরো তারের জন্য এই মাঝখানে চৌম্বক ক্ষেত্র বের করতে চাচ্ছি, পুরো তারের জন্য। তাহলে এমন একটা লিমিট নিয়ে আসতে হবে যে লিমিটের সাহায্যে বা যে লিমিটের মধ্যে ইন্টিগ্রেশন করলে পুরো তারের দৈর্ঘ্যের মধ্যে চলে আসে। তাহলে লোয়ার লিমিট আমি বসাইলাম 0, আপার লিমিট কত হবে? তাহলে দেখো এই পুরো তারটাকে, এই যে এই তারের কথা আমরা যেটা বিবেচনা করলাম, এটা হচ্ছে পুরো তারের দৈর্ঘ্য, পুরো তারের দৈর্ঘ্য। তাহলে দেখো আমি যদি এই মাঝখান থেকে কাটি, তাহলে এই যে তারের পরিধি যেটা ছিল, যে বৃত্তাকার তারের পরিধি যেটা ছিল, সেই পরিধিটাই তারের দৈর্ঘ্য চলে আসলো না? তাহলে এমন একটা লিমিটের মধ্যে ইন্টিগ্রেশন করতে হবে যাতে পুরো তারের দৈর্ঘ্যের মধ্যে চলে আসে। তাহলে এই যে যদি আমি বৃত্তাকার কুণ্ডলীটাকে কেটে এরকম দুই টুকরা করি, তাহলে বৃত্তের পরিধি হবে তারের দৈর্ঘ্য। তাহলে আপার লিমিট কি আসবে এখানে? আপার লিমিট আসবে হচ্ছে বৃত্তের পরিধি, যেটাকে আমরা বলতেছি 2 পাই আর। আর হচ্ছে এই বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ। তাহলে এখন দেখো তো আমাদের এই যে মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই, ডিএল কে ইন্টিগ্রেশন করলে হবে শুধুমাত্র এল, আর এর আপার লিমিট হচ্ছে 2 পাই আর, লোয়ার লিমিট হচ্ছে 0। লোয়ার লিমিট বসানোর কি খুব দরকার আছে? তো 0, শুধু আপার লিমিট বসাই দিলেই হয়। তাহলে মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই ইনটু 2 পাই আর। পাই পাই কাটা 2 আর দিয়ে এটাকে কাটলে 2। তাহলে মিউ নট আই ডিভাইডেড বাই মিউ নট আই আর ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের কিসের সূত্র? বৃত্তাকার তার কুণ্ডলীর জন্য এর অভ্যন্তরে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করার সূত্র। মিউ নট আই 2 পাই আর, 2 পাই আর। এই আর স্কয়ার ছিল, এটাকে তো বাইরে নিয়ে আসিনি, সরি 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 সরি, এই আর স্কয়ারটাকে বাইরে নিয়ে আসিনি। এই যে আর স্কয়ার, এটা তো কনস্ট্যান্ট, বাইরে নিয়ে আসতে হতো। এই আর স্কয়ার মিস হয়ে গেছিল, তাই তো বলি সূত্র অপরিচিত লাগে কেন। আচ্ছা, তাহলে এখানে ছিল আর স্কয়ার, আর স্কয়ারকে কাটলে কয়টা থাকে? একটা আর থাকে। তাহলে এইটা থাকবে না, এখানে থাকবে আর। মিউ নট আই ডিভাইড বাই 2 আর। আরটা কি? আর হচ্ছে এই বৃত্তাকার তার কুণ্ডলীর ব্যাসার্ধ, বা বলতে পারো এই ডিএল থেকে
লম্ব দূরত্ব, ডিএল থেকে লম্ব দূরত্ব হচ্ছে আর, ডিএল থেকে লম্ব দূরত্ব হচ্ছে আর। এটা হচ্ছে বৃত্তাকার তারকুণ্ডলের জন্য চৌম্বক ক্ষেত্র নির্ণয়ের আমাদের ফর্মুলা। এখন এই চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন তুমি কিভাবে বের করবা? চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন হচ্ছে ফ্লেমিং এর ডান হস্ত নীতি দিয়ে। চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন ফ্লেমিং এর ডান হস্ত নীতি দিয়ে আমরা বের করার চেষ্টা করি। তাহলে দেখো, এটা হচ্ছে বৃত্তাকার তারকুণ্ডলী, এই দিক দিয়ে ধরো তড়িৎ প্রবাহিত হচ্ছে, এই দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে ফ্লেমিং বলছে কি, ফ্লেমিং বলছে হচ্ছে বিদ্যুৎ প্রবাহের দিকের সাথে আমার ডান হাতের বৃদ্ধাঙ্গুলি রাখতে হবে, তাহলে বাকি আঙ্গুলগুলোর ডিরেকশন হবে হচ্ছে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন। তাহলে দেখো, এই যে এই দিকে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, এই দিকে আমি তার বিদ্যুৎ প্রবাহের দিকের সাথে আমার বৃদ্ধাঙ্গুলি রাখলাম, ডান হাতের বৃদ্ধাঙ্গুলি। তাহলে দেখো তো বাকি আঙ্গুলগুলা কি করতেছে, এদিক দিয়ে বের হয়ে আসতেছে, এদিক দিয়ে বের হয়ে আসতেছে। যদি এখানে চিন্তা করি তাহলে দেখো তো এই যে এইখান থেকে কি হয়ে আসতেছে, বের হয়ে আসতেছে না? এই যে তড়িৎ প্রবাহের দিকের সাথে আমি কি করলাম, ডান হাতটা রাখলাম, তাহলে বাকি আঙ্গুলগুলা ভিতর দিয়ে কি হয়ে আসতেছে, বের হয়ে আসতেছে। তাহলে যদি বের হয়ে আসে তাহলে ভেতরে এই পার্টিকুলার পয়েন্টে, এই পার্টিকুলার জায়গায় চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন হচ্ছে পয়েন্ট। আর এই পাশে কি, দেখো এই দিক থেকে বের হয়ে আসতেছে আর এই পাশে কি হচ্ছে, ঢুকতেছে। তাহলে বাইরের যে কোনো পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন হচ্ছে ক্রস, মানে এদিকে ঢুকবে আর এদিকে বের হয়ে আসবে। এই যে এখান থেকে দেখো, বাইরেতে ঢুকতেছে আর এই পাশ দিয়ে বের হয়ে আসতেছে, বাইরেতে ঢুকতেছে আর এই পাশ দিয়ে বের হয়ে আসতেছে। তাহলে আশা করি বৃত্তাকার তারকুণ্ডলীর জন্য চৌম্বক ক্ষেত্র নির্ণয়ের এই ফর্মুলাটা আমরা বুঝতে পারছি। বিদ্যুৎ প্রবাহের দিকের সাথে তোমার ডান হাত রাখতে হবে, ডান হাতের বৃদ্ধাঙ্গুলি, হ্যাঁ ডান হাতের বৃদ্ধাঙ্গুলি। বিদ্যুৎ প্রবাহ যদি এইদিকে রাখতো তাহলে আমি এইদিকে ধরতাম, বিদ্যুৎ প্রবাহ যেদিকে হবে সেদিকে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি রাখতে হবে। আচ্ছা, এবার দেখো এখানে তো আমাদের বৃত্তের কুণ্ডলী কয়টা ছিল, বৃত্তাকার কুণ্ডলী কয়টা ছিল, বৃত্তাকার কুণ্ডলী ছিল একটা। যদি একটা না হয় দুইটা হইতো, একটা কুণ্ডলীর জন্য চৌম্বক ক্ষেত্র এটা, তাহলে দুইটা কুণ্ডলী হলে কি আসতো, 2 দ্বারা গুণ। যদি 3টা কুণ্ডলী হইতো, যদি 4টা হইতো, তাহলে n সংখ্যক পাক বা কুণ্ডলীর জন্য, পাক বা কুণ্ডলীর জন্য এই সূত্রটা তাহলে কি আসবে বলতো, মিউ নট আই ডিভাইডেড বাই 2r ইনটু এর সাথে কি আসবে, n। ওই n হচ্ছে পাক সংখ্যা, n হচ্ছে পাক সংখ্যা। বুঝতে পারছো বিষয়টা? যদি n সংখ্যক পাক থাকে, এটা হ্যাঁ এটা তো একটা কুণ্ডলীর জন্য আমরা করলাম, এই জন্য n এর মান 1 বসাও, দেখো একই আসবে। n সংখ্যক পাক বা কুণ্ডলীর জন্য যদি একটা পাক থাকে তাহলে n এর মান 1, দুইটা পাক থাকলে n এর মান 2, তিনটা পাক থাকলে n এর মান 3। এবার ঝামেলা হচ্ছে যদি একটা পূর্ণ পাক নাই হয়, পরিপূর্ণ একটা পাক না হয়, তাহলে বৃত্তচাপ আকৃতির তারকুণ্ডলীর জন্য, ধরো পুরো একটা বৃত্তচাপ, মানে পুরো একটা বৃত্ত না, এরকম একটা বৃত্তচাপ আকৃতির তার, এরকম একটা বৃত্তচাপ আকৃতির তার, তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে এর জন্য এর কেন্দ্রে, যেহেতু এটা বৃত্তচাপ, তাহলে এটা একটা বৃত্তের অংশ, এরকম একটা বৃত্তের অংশ ছিল, তাহলে এর জন্য এর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র, এটা তুমি কিভাবে বের করবে? তাহলে এইবার তো আর এই সূত্র খাটবে না, কারণ এখানে তো পুরো একটা বৃত্তাকার কুণ্ডলী হইতো, বৃত্তাকার কুণ্ডলী হলে n, তাহলে এবার কি n এর মান 1 2 3 কিছু হবে? পুরো একটা কুণ্ডলী আছে যে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত পুরো একটা কুণ্ডলী আছে না, পুরো একটা কুণ্ডলী নাই। তাহলে n এর মান কি করব, n এর মান আগে বের করে নেওয়ার চেষ্টা করি, n এর মান আগে বের করে নেওয়ার চেষ্টা করি। একটু ঠান্ডা মাথায় দেখো, যখন পুরোটা একটা বৃত্তাকার কুণ্ডলী ছিল, পুরোটা যখন একটা বৃত্তাকার কুণ্ডলী ছিল, তখন তার এই চারপাশের অতিক্রান্ত দূরত্ব কত ছিল, বা তারের দৈর্ঘ্য কত ছিল, 2πr। তাহলে 2πr দূরত্বে পাক সংখ্যা কয়টা বলতো, পাক সংখ্যা হচ্ছে কয়টা, একটা। 2πr দূরত্বে পাক সংখ্যা হচ্ছে একটি, 2πr দূরত্বে আমাদের পাক সংখ্যা হচ্ছে একটা। তাহলে যদি পুরো একটা পাক না হয়, পুরো একটা পাক না হয়, তাহলে ধরো যে s দূরত্ব যদি হয়, বৃত্তচাপ আমরা এখানে ধরলাম, বৃত্তচাপ, বৃত্তচাপ এটাকে ধরলাম s। আমরা ছোটবেলায় ম্যাথে দেখছি বৃত্তচাপকে আমরা ধরি হচ্ছে s, আর এই বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেই কোণটাকে আমরা ধরি হচ্ছে থিটা। তাহলে এখন 2πr দূরত্বে পাক সংখ্যা হচ্ছে একটা, তাহলে একক দূরত্বে পাক সংখ্যা কত হবে, 1 ডিভাইডেড বাই 2πr। তাহলে বৃত্তচাপ আকৃতি যদি হয় s, s দূরত্বের জন্য পাক সংখ্যা কত হবে, s ডিভাইডেড বাই 2πr। তাহলে সেক্ষেত্রে আমাদের সূত্র কি হবে, n এর জায়গায় এই যে পাক সংখ্যা, এটাই কি n, এটাই হচ্ছে n বা পাক সংখ্যা। তাহলে n এর জায়গায় তখন কি বসবে, s ডিভাইডেড বাই 2πr। s হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য। তোমাকে বলে দিবে যে ধরো 2 সেন্টিমিটার
বৃত্তচাপ বিশিষ্ট একটা তারকুণ্ডলী, বৃত্তচাপ বিশিষ্ট, পুরো একটা বৃত্ত না, 2 সেন্টিমিটার বৃত্তচাপ এরকম বলে দিবে। আচ্ছা এবার তাহলে এন এর মান সেক্ষেত্রে কি আসবে, এন এর মান আসবে s ডিভাইডেড বাই 2πr। তাহলে b সমান সমান আসবে হচ্ছে মিউ নট i ডিভাইডেড বাই 2r ইনটু s ডিভাইডেড বাই 2πr। এইটা হবে তখনকার সূত্র। ম্যাথের ভিতরে আলাদা করে কাজ না করে আমরা এর ভিতরেই করে ফেলার চেষ্টা করতেছি। এবার তোমাকে আরো কিছু দিতে পারে, কি দিতে পারে, বৃত্তচাপ না দিয়ে বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ দিয়ে দিল, বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা দিয়ে দিল। এই ক্ষেত্রে তোমাকে এই চৌম্বক ক্ষেত্র বের করতে বলছে। তো আমরা ছোটবেলা থেকে শিখে আসছি s ইকুয়ালস টু কি লেখা যায় বলতো, s ইকুয়ালস টু লেখা যায় r থিটা, বৃত্তের ব্যাসার্ধ ইনটু বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ। তাহলে এখানে যদি সেটা বসাও তাহলে কেমন আসবে, নিচে কি দেখা যাচ্ছে? আচ্ছা তাহলে দেখো মিউ নট i ডিভাইডেড বাই 2r ইনটু s এর জায়গায় r থিটা বসা, ডিভাইডেড বাই 2πr, r এবং r কাটা, তাহলে কি থাকলো b ইকুয়ালস টু মিউ নট i ডিভাইডেড বাই 2r ইনটু থিটা ডিভাইডেড বাই 2π। আচ্ছা তাহলে এইটা হচ্ছে যদি থিটা দেয়া থাকে, অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে থিটা যদি রেডিয়ানে বসাও, থিটা যদি রেডিয়ানে বসাও, থিটা রেডিয়ানে বসালে পায়ের মান কত আসবে 3.1416, আর থিটা যদি ডিগ্রিতে বসাও তাহলে এই যে 2π এটার মান হচ্ছে 360 ডিগ্রি বসাইতে হবে। দেখো এবার সবসময় যে একটা তারের জন্য তড়িৎ প্রবাহ, একটা তারের তড়িৎ প্রবাহের জন্য চৌম্বক ক্ষেত্র বের করতে বলবে বিষয়টা এমন, একাধিক তার যদি থাকে তাহলে তার জন্য কিন্তু আশেপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। ধরো পাশাপাশি দুইটা তার থাকলো, পাশাপাশি দুইটা তার থাকলো, এই তারের জন্য তুমি এর আশেপাশে বা এর অভ্যন্তরে যে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করতে পারবা। কিভাবে বের করবা, ক্যালকুলেশন প্রসেসটা কেমন সেটা শিখাই দিচ্ছি। পরীক্ষার হলে জাস্ট মান আসলে বসাই দিই, মানে প্রশ্ন আসলে জাস্ট বসাই দিয়ে যাতে পারো। তাহলে আমরা লিখতেছি হচ্ছে পাশাপাশি দুটি তার এর জন্য আশেপাশের কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয়। কয়েকটা কেস আমরা দেখি। পাশাপাশি দুইটা তার, ধরো এখানে একটা তার, এটা একটা তার, এই তারের ভিতর দিয়ে উপরের দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে i1 পরিমাণ, এই তারের ভিতর দিয়েও উপরের দিকেই তড়িৎ প্রবাহিত হচ্ছে, এবার হলো i2 পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। তো বলছে এই দুইটা তারের জন্য অবশ্যই দুইটা তারের তড়িৎ প্রবাহের জন্য দুইটা তারের আশেপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। তাহলে এর মাঝামাঝি কোনো একটা পয়েন্টে, ধরো এই দূরত্বে, এই পার্টিকুলার পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের মান বের করতে। তাহলে এখন এই পার্টিকুলার পয়েন্ট তো দুইটা তারের আশেপাশেই আছে, তাহলে দুইটা তারের জন্য এখানে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। তাহলে দুইটা তারের জন্য চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হলে আমাদেরকে কি করতে হবে, লব্ধি চৌম্বক ক্ষেত্র বের করতে হবে। তাহলে এক একটা তারের জন্য আগে চৌম্বক ক্ষেত্র বের করবো। ধরো প্রথম তারের জন্য, এটা হলো আমাদের প্রথম তার, এইটা হলো দ্বিতীয় তার। তো প্রথম তারের জন্য যদি আমি চৌম্বক ক্ষেত্র বের করার চেষ্টা করি, তাহলে একটু আগে দেখলাম একটা অসীম দৈর্ঘ্যের তারের জন্য, একটু আগে বলতে লাস্ট ক্লাসে দেখছিলাম অসীম দৈর্ঘ্য তারের জন্য তার আশেপাশে যে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র আমরা কিভাবে বের করতে পারি, মিউ নট i ডিভাইডেড বাই কি লেখা যায় বলতো 2πr বা 2πa, 2πa ছিল মনে হয়, a ছিল লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব যদি এর জায়গায় অন্য যে কোনো কিছু হইতো তাহলে সেটা বসাইতাম। যেরকম ধরো এই i1 তার থেকে, প্রথম তার থেকে এই বিন্দুর লম্ব দূরত্ব আমি ধরলাম r1 এবং i2 থেকে এই তারের লম্ব দূরত্ব আমি ধরলাম r2, তাহলে এখানে এর জায়গায় কি আসবে r1, এ হচ্ছে সেই লম্ব দূরত্ব ছিল। এবার দ্বিতীয় তারের জন্য, দ্বিতীয় তারের জন্য এটাও তো একটা অসীম পরিবাহিত তার, তাহলে এখানে এই পার্টিকুলার পয়েন্ট, ধরো এই পয়েন্টের নাম দিলাম p, p পয়েন্টের চৌম্বক ক্ষেত্র, তাহলে b2 ইকুয়ালস টু মিউ নট, এটা হচ্ছে i1 ছিল, এটা দিলাম i2 ডিভাইডেড বাই 2πr। দুইটা চৌম্বক ক্ষেত্র বের হয়ে গেছে। এখন কি করতে হবে, লব্ধি। এখন এই লব্ধি বের করার আগে জানতে হবে চৌম্বক ক্ষেত্র কি স্কেলার রাশি না ভেক্টর রাশি। অবশ্যই এটা ভেক্টর রাশি, কারণ ডিরেকশন আছে, ফ্লেমিং এর ডান হাতের নীতি দিয়ে আমরা দিক বের করি। তাহলে এটা যেহেতু দিক আছে, এটা হচ্ছে ভেক্টর রাশি, তাহলে ভেক্টর রাশির যোগ বিয়োগ কি সাধারণ নিয়মে করা যাবে না, ভেক্টর নিয়মে করতে হবে। তো ভেক্টর নিয়মে যোগ বিয়োগ করার আগে ডিরেকশনটা খুঁজে আনতে হবে।
এই ডিরেকশন আগে খুঁজতে হবে, মনোযোগ দিয়ে একবার দেখো। এই তারের ভিতর দিয়ে উপর দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এই যে দিকে দিক আমরা কিভাবে বের করি, ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম। তাহলে দেখো উপরের দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে যে দিকে তড়িৎ প্রবাহিত হয় সেই দিকে আমার ডান হাতের বৃদ্ধাঙ্গুলি রাখছি। দেখো যে দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে সেই দিকে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি রেখে বাকি আঙ্গুলগুলো যেই দিকে ঘুরবে সেই দিকেই হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন। তাহলে উপরের দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি তড়িৎ প্রবাহের দিকে আমি রাখছি। আর বাকি আঙ্গুলগুলো দেখো তো এই পি পয়েন্টের দিকে ঢুকতেছে না, বাকি আঙ্গুলগুলো এইদিকে প্রবেশ করতেছে। যদি এদিকে প্রবেশ করে তাহলে এই পার্টিকুলার পয়েন্টে B1 এর ডিরেকশন কি হবে, প্রবেশ করতেছে। তাহলে পেছন সাইড দেখবো, তাহলে ক্রস, B1 এর ডিরেকশন দেখবা হচ্ছে ক্রস। এবার দেখো এই তারের জন্য, এই তারে তো তড়িৎ প্রবাহ হচ্ছে উপরের দিকে, তাহলে উপরের দিকে আমি বৃদ্ধাঙ্গুলি রাখলাম, বাকি আঙ্গুলগুলো দেখো তো এই পি পয়েন্টের থেকে বের হয়ে আসতেছে না এদিক থেকে, এরকম বৃদ্ধাঙ্গুলি রাখলাম, বাকি আঙ্গুলগুলো কি হচ্ছে এদিক দিয়ে বের হয়ে আসতেছে। তাহলে B2 এর ডিরেকশন, এখানে যদি আমি B2 এর কথা চিন্তা করি, B2 এর ডিরেকশন কি, পয়েন্ট না, বের হয়ে আসতেছে, তাহলে পয়েন্ট, আর প্রবেশ করলে হচ্ছে ক্রস। বুঝতে পারছি? তাহলে এই পি বিন্দুতে B1 আর B2 দুটো কি একই দিকে, একটা পয়েন্ট মানে বের হয়ে আসতেছে, আর একটা ক্রস মানে ঢুকতেছে, তাহলে দুটো কি একই দিকে না বিপরীত দিকে, এক্স্যাক্ট বিপরীত দিকে। দুটো ভেক্টর যদি পরস্পর বিপরীত দিকে থাকে তাহলে লব্ধি কিভাবে বের করা হয়, সূত্র দিয়ে তো আমরাও জানি, কোন সূত্র দিয়ে, তাহলে লব্ধি চৌম্বক ক্ষেত্র, লব্ধি কিভাবে বের করবা, অবশ্যই দুটো পরস্পর বিপরীত দিকে থাকলে বিয়োগ করতে হবে। এখন কোনটা থেকে কোনটা বিয়োগ করবা, কোনটা থেকে কোনটা বিয়োগ করবা, বড়টা থেকে ছোটটা। এখন এখানে বড় কোনটা ছোট কোনটা এটাকে আমি জানি, পার্থক্য চিহ্ন দিলাম, পার্থক্য দিলাম আর কি। তুমি পরীক্ষায় যখন আসবে মানটা যখন বসাবা অবশ্যই বুঝতে পারবা কোনটা বড় কোনটা ছোট, অবশ্যই বুঝতে পারবা। আচ্ছা তাহলে ডিরেকশন কোন দিকে হবে, বড়টার দিকে। যদি B1 থাকে বড় তাহলে B1 এর ডিরেকশন মানে প্রবেশ করবে, চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন হবে অন্তর্মুখী। এই যে দেখো আমি পাশে একটু ডিরেকশনটা লিখে দিই, B1 হচ্ছে ভেতরে প্রবেশ করতেছে, তাহলে এটার ডিরেকশন হচ্ছে অন্তর্মুখী, আর এটা হচ্ছে বহির্মুখী। হ্যাঁ এটা রোটেশনাল ডিরেকশন আর কি, কোন পার্টিকুলার পয়েন্টে দেখছো তার উপর, এটা রোটেশনাল ডিরেকশন। এখান থেকে ঘুরে এদিক দিয়ে আসবে, ঘুরবে, রোটেশনাল ডিরেকশন, চারপাশেই হবে। এবার দুইটা তো আমরা একই দিকে তড়িৎ প্রবাহের দরুন আমরা চৌম্বক ক্ষেত্র বের করলাম, মাঝখানে কোনো পয়েন্টে যদি দুইটা তারের বিপরীত দিকে তড়িৎ প্রবাহিত হইতো, ধরো এটা একটা তার এইদিকে I1 আর এখানে আর একটা তার এইদিকে ধরো I2 নিচের দিকে, তো এরকম মাঝখানে কোনো একটা পয়েন্টে আমি চৌম্বক ক্ষেত্র বের করতে চাই, এই ডিরেকশন, এই দূরত্ব R1 আর এই পাশের এই দূরত্ব হচ্ছে R2। তাহলে একইভাবে আগে দুইটা চৌম্বক ক্ষেত্র বের করতে হবে, তারপরে লব্ধি বের করতে হবে। তাহলে I1 এর জন্য এই পার্টিকুলার পয়েন্ট, এই পার্টিকুলার পয়েন্টের আমি নাম দিলাম P। I1 এর জন্য P বিন্দুতে বা প্রথম তারের জন্য P বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করতে হবে, দ্বিতীয় তারের জন্য P বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করতে হবে। তা আমি একটু করি, প্রথম তারের জন্য চৌম্বক ক্ষেত্র B1 সমান সমান মিউ নট I1 ডিভাইডেড বাই 2 পাই R1, যেহেতু দূরত্বকে আমি a এর জায়গায় r দ্বারা প্রকাশ করছি তাহলে সূত্রেও r আসবে। আর দ্বিতীয় তারের জন্য B2 ইকুয়ালস টু কি আসবে, মিউ নট I2 ডিভাইডেড বাই 2 পাই R2। এখন তো লব্ধি বের করতে হবে, লব্ধির জন্য ডিরেকশন জানা দরকার। এখন ডিরেকশন কোন দিকে সেটা একটু খেয়াল করে, ডিরেকশন, তাহলে প্রথম তারে দেখো তো তড়িৎ প্রবাহ উপরের দিকে যাচ্ছে, তড়িৎ প্রবাহের দিকের সাথে আমি ডান হাতের বৃদ্ধাঙ্গুলি রাখলাম, তড়িৎ প্রবাহের দিকের সাথে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি রাখলাম, তাহলে বাকি আঙ্গুলগুলো পি বিন্দুর দিকে ঢুকতেছে, এদিক দিয়ে বের হচ্ছে কিন্তু এই পাশ দিয়ে ঢুকতেছে, এই যে এই পাশ দিয়ে ঢুকতেছে আর এই পাশ দিয়ে বের আসতেছে। তাহলে B1 এর ডিরেকশন, B1 এর ডিরেকশন ঢুকে যাচ্ছে, তাহলে ক্রস, অন্তর্মুখী। তাহলে B1 এর ডিরেকশন কি পাইলাম আমরা, অন্তর্মুখী বা ভেতরের দিকে। আচ্ছা এবার B2 এর ডিরেকশন দেখো, এবার তো তড়িৎ প্রবাহ নিচের দিকে, তড়িৎ প্রবাহের কোন দিকে, নিচের দিকে, যেরকম তড়িৎ প্রবাহের দিকের সাথে আমি বৃদ্ধাঙ্গুলি রাখলাম, বাকি আঙ্গুলগুলো দেখো, বাকি আঙ্গুলগুলো যেরকম, বাকি আঙ্গুলগুলো এখানে প্রবেশ করতেছে না, এই যে এরকম বাকি আঙ্গুলগুলো এখানে প্রবেশ করতেছে, তাহলে প্রবেশ করলে B2 এর ডিরেকশন কি বাবা, ক্রস, তাহলে এটাও কি অন্তর্মুখী, এটাও কি অন্তর্মুখী। এবার দেখো তো যে দুইটা চৌম্বক ক্ষেত্র তুমি পাইছো বা চৌম্বক প্রাবল্য তুমি পাইছো, দুইটাই কি একই ডিরেকশন হয়ে গেছে না, একই ডিরেকশন হলে লব্ধি কিভাবে বের করবা, অবশ্যই যোগ করবা। তাহলে যোগফলের ডিরেকশন কোন দিকে হবে, লব্ধির ডিরেকশন কোন দিকে হবে, একই তো দিক, দুইটাই তো অন্তর্মুখী, তাহলে অ্যান্সারও অন্তর্মুখী হবে। ক্লিয়ার বিষয়টা? তাহলে একই দিকে হলে কি, বিপরীত দিকে হলে কি আমরা বুঝতে পারছি, বড়টার দিকে যেটা বড়। আচ্ছা এবার ধরো আমি বাইরে কোনো একটা পয়েন্টে যাচ্ছি, এবার বাইরে কোনো একটা পয়েন্ট, তাহলে এইদিকে ধরো তড়িৎ প্রবাহিত হচ্ছে I1, এদিকে ধরো I2 পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, এদের দুইজনেরই বাইরে এরকম একটা পয়েন্ট P পয়েন্টে আমি চৌম্বক ক্ষেত্র চাচ্ছি।
তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব আমি ধরলাম r2, আর এই তারের থেকে এই পার্টিকুলার পয়েন্ট পর্যন্ত দূরত্বকে আমি ধরলাম r1। ঠিক আছে, এখন তাহলে আমি একবারে লব্ধিটা একবারে করি। তাহলে এখন আমাকে আগে আলাদা করে b1 বের করতে হবে, b2 বের করতে হবে, তারপরে লব্ধি চিন্তা করতে হবে। b1 বের করতে হবে, b2 বের করতে হবে, লব্ধি চিন্তা করতে হবে। তাহলে আমি আগে হচ্ছে ডিরেকশনটাই দেখি, তাহলে যোগ না বিয়োগ আমি একবারে লিখবো। তাহলে একটু খেয়াল করো, i1 তারের জন্য, i1 তারে তড়িৎ প্রবাহিত হচ্ছে কোন দিকে বলতো? i1 তারে তড়িৎ প্রবাহিত হচ্ছে উপরের দিকে। তাহলে উপরের দিকে তড়িৎ প্রবাহিত হলে এর এই পাশে যে কোনো বিন্দুতে কি ক্রস না ডট উপরের দিকে, তাহলে ভেতরে প্রবেশ করতেছে না? তাহলে ভেতরে প্রবেশ করলে b1 এর ডিরেকশন কি পাবা? b1 এর ডিরেকশন পাবা ক্রস। এবার এই 2 নাম্বার তার, এটাও তো উপরের দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, উপরের দিকে তড়িৎ প্রবাহিত হলে এর জন্য কি পাবা? ক্রসই পাবা। তার মানে b2 এর জন্য কি পাচ্ছ? ক্রস। তাহলে কি দুটো একই দিকে না বিপরীত দিকে? একই দিকে। তাহলে একবারে সরাসরি আমি লিখি লব্ধি b1 প্লাস b1 মানে মিউ নট i1 ডিভাইডেড বাই 2 পাই r1, আর এখানে হচ্ছে মিউ নট i2 2 পাই r2। তারপরে মান বসাই দিলে অ্যান্সার করা যাবে না? দুটোই কোন দিকে? দুটোই হচ্ছে ভেতরের দিকে বা অন্তর্মুখী ডিরেকশন, দুটোই হচ্ছে ভেতরের দিকে। ক্লিয়ার? আচ্ছা, এবার যদি হচ্ছে একটা ভেতরে একটা বাইরে হইতো, মানে একটা তড়িৎ প্রবাহ উপরের দিকে একটা নিচের দিকে, এখানে দেখাই পরের সিনারিও। এই পরীক্ষায় কিন্তু এরকম প্রশ্ন আসবে, বুঝছো? এরকম প্রশ্ন আসলে তখন তোমাকে জাস্ট কি করতে হবে, এখানে মানটা বসাইতে হবে। মান বসাইতে হবে। মিউ নট এর মান কত? 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7। i এর মান হচ্ছে প্রশ্ন দেয়া থাকবে, আর এর মানও প্রশ্ন দেয়া থাকবে, মান বসাবে, অ্যান্সার হয়ে যাবে। এবার ধরো 4 নাম্বার, ধরো এরকমই একটা তার, এইদিকে i1 পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, নিচের দিকে i2 পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। এরকম বাইরের কোন একটা পয়েন্ট p পয়েন্টে তুমি চৌম্বক ক্ষেত্র বের করতে চাও। i1 থেকে p বিন্দুর দূরত্ব হচ্ছে, এইদিকে এটা হচ্ছে r1, আর i2 থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্ব ধরে নিলাম r2। তাহলে এখন আগের বার মতো ডিরেকশনটা করে ফেলি, তাহলে একবারে দেখানো যাবে। তাহলে দেখো i1 এর জন্য p বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন কোন দিকে হবে? তড়িৎ প্রবাহ উপরের দিকে। বাইরের কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন হবে অন্তর্মুখী। এই যে তড়িৎ প্রবাহ উপরের দিকে, এই যে ডান হাতের বাকি আঙ্গুলগুলো ভিতরের দিকে প্রবেশ করতেছে। তাহলে এই জায়গায় যদি আমি b1 এর ডিরেকশন চিন্তা করি, এটা হচ্ছে অন্তর্মুখী মানে ক্রস। এবার i2 এর কথা চিন্তা করো তো, তড়িৎ প্রবাহ হচ্ছে কোন দিকে? নিচের দিকে। তাকাই, এই যে তড়িৎ প্রবাহিত হচ্ছে নিচের দিকে আমি বৃদ্ধাঙ্গুলি রাখলাম। তাহলে বাকি আঙ্গুলগুলো এই পাশ দিয়ে ঢুকতেছে, আর এই পাশ দিয়ে কি হবে? বের হয়ে আসবে। তাহলে বের হয়ে আসলে এটা কি পয়েন্ট ডিরেকশন না ক্রস ডিরেকশন? পয়েন্ট। এটা হচ্ছে পয়েন্ট ডিরেকশন। তাহলে এবার দেখো তো দুটো কি একই দিকে না বিপরীত দিকে হলো? বিপরীত দিকে হলে লব্ধি কিভাবে বের করবা? লব্ধি অবশ্যই বিয়োগ করবা। এখন কোনটা থেকে কোনটা বিয়োগ করবে এটা কি আমি জানি? এটা অঙ্ক করলে বোঝা যাবে, b1 বড় না b2 বড় এটা বোঝা যাবে। আর ডিরেকশন কোন দিকে হবে? অবশ্যই বড়টার দিকে। ডিরেকশন কোন দিকে হবে? অবশ্যই বড়টার দিকে। ক্লিয়ার? এবার ধরো একটা হচ্ছে সরল পরিবাহী তার, একটা বৃত্তাকার তার, একটা সরল পরিবাহী একটা বৃত্তাকার তার কুণ্ডলী, এরকম হইতে পারে যে একটা পরিবাহী তার আর একটা হচ্ছে বৃত্তাকার তার কুণ্ডলী। এরকম ধরো একটা পরিবাহী তার, এইদিকে i1 পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, এরকম একটা বৃত্তাকার তারের কুণ্ডলী, এইদিকে ধরো এইদিকে i2 পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। এদের অভ্যন্তরে কোনো বিন্দুতে আমি চৌম্বক ক্ষেত্র বের করতে চাই। তো এই তার থেকে এই পর্যন্ত এই দূরত্ব হচ্ছে r1, এবং এই বৃত্তাকার এই কুণ্ডলীর ব্যাসার্ধ হচ্ছে r2 ধরে নিলাম। ব্যাসার্ধ তো সব জায়গায় সমান হয়, ব্যাসার্ধ সব জায়গাতেই সমান হয়। তাহলে এখন দেখো আমরা এই যে এই পার্টিকুলার পয়েন্ট ধরে নিলাম, এটার নাম হচ্ছে p পয়েন্ট। এই p পয়েন্টে আমরা চৌম্বক ক্ষেত্র বের করব। কার জন্য চৌম্বক ক্ষেত্র বের করব? এই তারের জন্য এবং বৃত্তাকার তার কুণ্ডলীর জন্য। তাহলে একটা তারের জন্য চৌম্বক ক্ষেত্রটা ধরো প্রথম তার, আর এটা হচ্ছে তারের কুণ্ডলী। তাহলে প্রথম তারের জন্য যদি আমি চৌম্বক ক্ষেত্র বের করতে চাই, b1 ইকুয়ালস টু কি সূত্র পাইলাম? মিউ নট i1 ডিভাইডেড বাই 2 পাই r1 দূরত্ব। এটা a থাকলে a দ্বারা প্রকাশ করব। এবার তার কুণ্ডলীর জন্য, আমাদের সূত্রটা তাহলে কি আসবে? তার কুণ্ডলীর জন্য সূত্রটা কি আসবে? দেখো তার কুণ্ডলীর জন্য সূত্র আসবে মিউ নট i1 ডিভাইডেড বাই কি আসছিল বলতো? আমাদের আগের বারের সূত্র কি আসছিল? এই যে তার কুণ্ডলীর জন্য সূত্র একটু আগে আমরা পড়াইলাম, মিউ নট ডিভাইডেড বাই ইনটু n, তাই না? মিউ নট i n। সূত্র সেম না তাহলে?
না পাইটা থাকতেছিল না, ইন্টু এন। আচ্ছা এখানে পাক সংখ্যা কয়টা? কুণ্ডলী একটা, তাহলে এন এর মান আমার 1, তাহলে এটা না লিখলেও চলবে, না লিখলেও চলবে। আর এটা হচ্ছে ব্যাসার্ধ, এটাকে আমি R2 ধরলাম। আর তড়িৎ প্রবাহ হচ্ছে I2। তাহলে এখন দেখো ডিরেকশন দরকার, তাছাড়া তো লব্ধি বের করা যাবে না। লব্ধি বের করতে গেলে ডিরেকশন দরকার, B1 এর ডিরেকশন আর B2 এর ডিরেকশন। দেখো এই যে প্রথম তার দিয়ে তড়িৎ প্রবাহ উপরের দিকে যাচ্ছে, তড়িৎ প্রবাহ উপরের দিকে, তাহলে তড়িৎ প্রবাহের দিকের সাথে আমি বৃদ্ধাঙ্গুলি রাখলাম, বাকি আঙ্গুলগুলোর ডিরেকশন হচ্ছে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন। তাহলে তড়িৎ প্রবাহে উপরের দিকে হলে এই পাশ দিয়ে বের হয়ে আসবে আর এই পাশ দিয়ে প্রবেশ করবে। প্রবেশ করলে তুমি পেছন সাইড দেখতে পাবা, তাহলে হচ্ছে ক্রস, তাহলে B1 এর জন্য ক্রস। এবার B2, তাহলে দেখো এখানে তড়িৎ প্রবাহ কোন দিকে? তড়িৎ প্রবাহিত হচ্ছে যে এইদিকে, এদিক থেকে ঘুরে আসতেছে। দেখো ওই যে এরকম চিন্তা করলাম, তড়িৎ প্রবাহের দিকের সাথে বৃদ্ধাঙ্গুলি, তড়িৎ প্রবাহের দিকের সাথে যদি বৃদ্ধাঙ্গুলি রাখি, তাহলে এই আঙ্গুলগুলো এইদিকে প্রবেশ করতেছে আর ভেতর দিয়ে বের হয়ে আসতেছে, এইদিকে প্রবেশ করে আর ভেতর দিয়ে বের হয়ে আসতেছে। তাহলে বের হয়ে আসলে B2 এর ডিরেকশন তুমি কি পাবা? B2 এর ডিরেকশন পাবা পয়েন্ট। তাহলে দেখো তো দুইটার ডিরেকশন কি এক, বিপরীত। তাহলে বিপরীত দিকে হলে আমরা লব্ধি কিভাবে বের করব? বিপরীত দিকে হলে লব্ধি হচ্ছে বিয়োগ। কোনটা থেকে কোনটা বিয়োগ? বড়টা থেকে ছোটটা। এখন আমি জানি না কোনটা বড় কোনটা ছোট। প্রথম তারের জন্য এটা হচ্ছে অন্তর্মুখী ডিরেকশন, প্রথম তারের জন্য এটা হচ্ছে অন্তর্মুখী বা ভেতরের দিকে, আর দ্বিতীয় তারের জন্য এটা কি? বহির্মুখী। তাহলে এরকম একটা তার বা দুইটা তারের জায়গায় 3টা 4টা 5টা তারও যদি থাকে, আশা করা যায় সমস্যা হবে না। 3টা 4টা 5টা থাকলেও কিন্তু সমস্যা হওয়ার কথা না, কারণ প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে ওই পার্টিকুলার পয়েন্টে চৌম্বক ক্ষেত্র বের করবা, তারপরে লব্ধি করবা, একই দিকের গুলা যোগ করবা আর বিপরীত দিকে গুলা বিয়োগ করবা, বাস। এখানে কিন্তু মধ্যবর্তী ওই কোণ টোন এরকম হয় না, ভেক্টরে যেরকম কোণ ছিল ওরকম কিন্তু আর হয় না। দেখো এইটুকু যদি বুঝতে পারো তাহলে উত্তর টপিকের দিকে যাওয়া যাবে।